উৎস বলল, ঠিক আছে ম্যাডাম, আস্তে ধীরে খান, প্রয়োজনে রাতটা এখানে কাটিয়ে দেব, কোনো ব্যাপার না। রূপকথা ওষুর কথায় পাত্তা না দিয়ে আস্তে ধীরে ফু দিয়ে দিয়ে কফি খাচ্ছে। কফি খাওয়া শেষে দুজন রুপটপ থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। উষো গাড়ি স্টার্ট দিল। রূপকথা উষুকে কিছু কিন্তু বলতে পারছে না, ভয় লাগে উষো যদি রেগে যায়, যদি তাকে বকা দেয়। কিন্তু তবুও বলতে হবে, না হয় পরে শুনলে তো আরও বেশি তাণ্ডব করবে। রূপকথার অবস্থা দেখে উৎস বুঝল সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সংকোচে বলতে পারছে না। তাই উৎস নিজ থেকে আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? রূপকথা বলল, মানে আমাদের কলেজের পাশেই নাকি একটা রুপটপ আছে। উৎস বলল, তো? রূপকথা বলল, ইতু ওয়াহি আবদার করছিল ওদের যেন ওখানে নিয়ে ট্রিট দেই। উৎস বলল, বাসা টু কলেজ, কলেজ টু বাসা, এর মাঝে কোথাও যাওয়া চলবে না। যদি শুনি আমাকে না জানিয়ে লুকিয়ে চুরিয়ে কোথাও গেছো, তাহলে খারাপ হবে। রূপকথা বলল, এভাবে বলছেন কেন? ওরা আবদার করেছে, গেলে কি হবে? উৎস বলল, গেলে কিছু হবে না, কিন্তু আমি সব পছন্দ করি না, তাই তুমি যাবে না। রূপকথা বলল, মাত্র একদিনেই তো যাব। উৎস বলল, ওকে, যা ইচ্ছে করো। রূপকথা আর কিছু বলল না, মন খারাপ করে পাশে হেলান দিয়ে সিটে পা তুলে বসে রইল। কিছুক্ষণ পর উৎস পাশে তাকিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে গেছে। উৎস গাড়ি থামিয়ে কিছুক্ষণ রূপকথা দিকে তাকিয়েছিল, এবার আবার গাড়ি চালালো। ঘুম ভাঙতে রূপকথা পাশ ফিরে দেখে উৎস নেই, নিচেই হারতে গেছে। রূপকথা হাই তুলে গা থেকে কম্পিউটারটা সরিয়ে উঠে বসলো। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে 8:30 বাজে। রূপকথা নিজের দিকে তাকিয়ে দেখলো পরনে এখনো কাল রাতের সে কালো শাড়িটাই আছে। হাতের বেলি ফুলের গাজরাটা পাশের টি টেবিলে রাখা, ফুলের বুকেটা স্টাডি টেবিলে রাখা। রূপকথার চুলগুলো হাত খোপা করে কিছুক্ষণ বসে রইল, এরপর উঠে বিছানা থেকে নেমে কলেজের ইউনিফর্ম নিয়ে রেডি হতে চলে গেল। রূপকথা রেডি হয়ে নিচে নামতে দেখে লিভিং রুমে বসে উৎস আর ফারুক সাহেব কথা বলছেন। ফারুক সাহেব রূপকথাকে দেখে বলল, গুড মর্নিং মা। রূপকথাও হেসে বলল, গুড মর্নিং বাবা। এই সময় আয়েশা বেগম সবাইকে নাস্তা করতে ডাকলো। তার ডাক শুনে তিনজনই ডাইনিং রুমে চলে গেল। তারা যাওয়ার একটু পরে রাবেয়া বেগম এলেন। তিনি আসতেই সবাই টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। উৎস রূপকথাকে বলল, তোমাকে আজকে ড্রাইভার নিয়ে যাবে। রূপকথা মাথা নাড়িয়ে ঝুলালো, আচ্ছা। উৎস জিজ্ঞেস করলো, টাকা আছে? রূপকথা মাথা নেড়ে বলল, আছে। উৎস প্রতি সপ্তাহে রূপকথাকে 1,000 টাকা করে দেয়। সেই টাকার অর্ধেকটা এক সপ্তাহে খরচ হয় না রূপকথার। এতদিন যা টাকা জমিয়েছে তা দিয়ে ওয়াহি আর ইতুকে ট্রিট দেবে ভেবেছিল। ক্লাসে পাশাপাশি বসেছে রূপকথা, ওয়াহি, ইতু। এখন তাদের চতুর্থ ক্লাস চলছে। ওয়াহি বলল, রূপকথা ট্রিট দিবে না? রূপকথা বলল, দিব, তবে ক্যান্টিনে। ইতু বলল, ক্যান্টিনে আবার কিসের ট্রিট? পাশে রূপটপটাই যাব। রূপকথা মন খারাপ করে বলল, বাসা থেকে অনুমতি নেই। ইতু বলল, বাসায় জানানো লাগবে কেন? 20-30 মিনিটের মধ্যেই তো চলে আসবো। রূপকথা বলল, না রে, হবে না। ওয়াহি বলল, আচ্ছা, তুই ট্রিট দেওয়া লাগবে না, তাও আমাদের সঙ্গে চল। রূপকথা বলল, পরে বাসায় জানলে সমস্যা হবে, তার থেকে ভালো তোদের টাকা দিচ্ছি, তোরা গিয়ে নিজেদের পছন্দ মতো কিছু খেয়ে আয়। কথাটা শুনে ওয়াহি রেগে গেল, বলল, আমাদের কাছে টাকা নেই, আমাদের তোর থেকে টাকা নিয়ে খেতে হবে? আমাদের কি ভাবিস? তুই যাবি না, অথচ তোর টাকা দিয়ে আমরা গিয়ে নাচতে নাচতে খেয়ে চলে আসবো? সিরিয়াসলি এমনটা ভাবিস আমাদের? রূপকথা বলল, আল্লাহ, আমি ওভাবে বলতে চাইনি। ওয়াহি বলল, তাহলে কিভাবে বলতে চেয়েছিস? রূপকথা বলল, তোরা আমার কাছে একটা আবদার করেছিস, আমি তো তোদের সেই আবদারটাই রাখার চেষ্টা করছি। ইতু বলল, হয়েছে, আর বলতে হবে না। একটা সত্যি কি জানিস? রূপকথা জিজ্ঞেস করলো, কি? ইতু বলল, তুই আসলে আমাদের বন্ধু হিসাবে মানিস না, তাই আমাদের সঙ্গে যেতে তোর এত সমস্যা। রূপকথা বলল, এবার কিন্তু বেশি বেশি বলছিস। ওয়াহি বলল, না রে, একটু বেশি বলছে না, যেটুকু বলছে ঠিকই বলছে। রূপকথা বলল, ছোট একটা বিষয় নিয়ে তো বড় একটা কথা বলতে পারলি? ওয়াহি বলল, পারলাম। রূপকথা বলল, আমি আসলে কোন পরিস্থিতিতে আছি তোদের বুঝাতে পারবো না। ইতু বলল, বুঝতে চাইও না। রূপকথা বলল, সরি বল আমাকে। ইতু বলল, মোটেও না, কোনো সরি বলবো?
রূপকথা বলল, তোদের কথায় আমি কষ্ট পেয়েছি, তাই সরি বলবই। ওয়াহি বলো, তুই আমাদের সঙ্গে রূপটপে গেলে তবে আমরা তোকে সরি বলে কান ধরে মাপ চাইবো। রূপকথা বলো, আমার অবস্থাটা একটু বোঝ। ইতু বলো, বললাম তো বুঝতে চাই না, আর তোর কোথাও যাওয়া লাগবে না, এই ওয়াহি ওকে আর জোর করিস না। রূপকথা মন খারাপ করে বসে রইল কিছুক্ষণ, এরপর বলল, আচ্ছা ঠিক আছে যাব। ওয়াহি বলল, আজকে যেতে হবে কিন্তু। রূপকথা বলল, আজকে কিভাবে যাব? কালকে গেলে হয় না? ইতু বলল, হয়েছে ভাই, তোকে আর যেতেই হবে না। রূপকথা বলল, আচ্ছা রাগ করিস না প্লিজ। ইতু বলল, তাহলে বল আজকে কলেজে ছুটি পরেই যাবি? রূপকথা মন খারাপ করে বলল, আচ্ছা যাব। ওয়াহি বলল, আই লাভ ইউ দোস্ত, ভাগ্যিস রাজি হয়েছিস, রাজি না হলে কিন্তু তোর সঙ্গে আমি আর ফ্রেন্ডশিপই রাখতাম না। রূপকথা বলল, এক কথা দ্বারাই তোর কি বোঝা যায় কে যে কাকে বান্ধবী ভাবে আর কে ভাবে না? ওয়াহি রূপকথাকে জড়িয়ে ধরে বলল, যার রাগ বেশি তার ভালোবাসাও বেশি। রূপকথা বলল, হয়েছে, আর নিজের ছাপায় গাইতে হবে না। এ তো ঠুনকো একটা বিষয় নিয়ে বন্ধুত্ব নষ্ট করতে চাস, আবার বলিস ভালোবাসিস, হাস্যকর। ওয়াহি বলো, সরি বেবি, আমি সত্যি তোদের অনেক বেশি ভালোবাসি, অনেক মানে অনেক। রূপকথা বান্ধবীদের কথা রাখতে রাজি হলেও মনে মনে সে ভীষণ ভয়ে আছে। উৎস যদি কোনোভাবে জেনে যায় তাহলে কী যে হবে তার, এটাই ভাবছে মেয়েটা। হট অ্যান্ড স্ক্রিপ্ট রুপটপে বসে আছে রূপকথা, এই তো ওয়াহি। কলেজের সামনে গেট দিয়ে রূপকথার জন্য ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, তাই তিনজন আজ কলেজের পেছনে গেট দিয়ে বেরিয়েছে। এরপর ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। এখন তিনজন খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে। তিনজন গল্প করছে বললে ভুল হবে, দুইজন গল্প করছে আর একজন বসে টেনশনে নখ খাচ্ছে। রূপকথা বলল, বাসায় জানলে যে কি হবে আমার? ইতু বলো, আরে বাসায় জানলে তবেই তো। ওয়াহি বলো, এ তো ভয় পাচ্ছিস কেন, আমরা আছি তো। রূপকথা বলো, বাসায় তো আর তোমরা যাবা না, আমাকে একাই যেতে হবে। এর মধ্যে তাদের খাবার চলে আসলো। টেনশনে রূপকথার গলা দিয়ে খাবার নামছে না। উৎসর মতে তার এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু কি করবে, না এসে যে উপায় নেই। রূপকথা এসব ভাবছিল, অন্যদিকে ইতু আর ওয়াহি তো গল্প করতে করতে মজা করে খাচ্ছে। খাওয়া শেষ করে ওয়াহি বলল, তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ইতু বলল, এই দাঁড়া, আমিও যাব। রূপকথা বলল, আরে দুজন একসঙ্গে যাচ্ছিস কেন, আমি একা থাকবো নাকি? ইতু বলল, জাস্ট 2 মিনিট বোন, পরে যাচ্ছি। রূপকথা বলো, কি? ইতু বলল, 1 নাম্বার। রূপকথা বলো, আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। ওয়াহি হেসে বলল, তুই 1 থেকে 100 পর্যন্ত উল্টো গুণ, দেখবি এর মধ্যে আমরা চলে আসব। এরপর দুজন ওয়াশরুমে চলে গেল। রূপকথায় একজন ওয়েটারকে ডেকে বিল রেডি করতে বলল, এইখান থেকে যত তাড়াতাড়ি বেরোবে ততই তার জন্য মঙ্গল, কেউ দেখলে কেলেঙ্কারি বেড়ে যাবে। অন্যদিকে ওয়াশরুমে ওয়াহির মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু শুনে ইতু থমকে গেল, বলল, সত্যি? ভাই কি বলতেছিস এসব? ওয়াহি বলো, যা বলছিস সত্যি বলছি রে। ইতু বলো, আমাকে এতদিন বলিসনি কেন? ওয়াহি বলো, কিভাবে বলবো, আমি নিজেও তো শিওর ছিলাম না। ইতু বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। ওয়াহি বলো, আমারও প্রথমে বিশ্বাস হয়নি বোন, কিন্তু এটাই সত্যি। অন্যদিকে রূপকথা বিল পে করে বসে আছে। ওয়াহি আর ইতু আসলেই চলে যাবে, কিন্তু ওদের দুজনের এখনও আসার নামগন্ধই নেই, কোথায় যে হারিয়ে গেল। রূপকথা, পিছনে অপরিচিত কারো কণ্ঠে নিজের নাম শুনে চমকে উঠল রূপকথা। পিছনে তাকিয়ে বলো, আপনি এখানে? রূপকথা, পিছনে পরিচিত কারো কণ্ঠ নিজের নাম শুনে চমকে উঠল। রূপকথা তাকিয়ে দেখলো পরিচিত একজন মানুষের পিছনে দুজন লুকিয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনি এখানে? পরিচিত ব্যক্তিটি বলল, বসে। রূপকথা মনের বিরুদ্ধে গিয়ে বলল, জি বসুন। অপরিচিত ব্যক্তিটিকে রূপকথা চিনে। ব্যক্তিটি ওহাইয়ের একমাত্র বড় ভাই তুর্য। মাঝে মধ্যে ওহাইকে নিয়ে কলেজে আসতো, তখন দেখা হলো রূপকথার সঙ্গে ভালো মন্দ কথা হয়। তুর্য বলল, কেমন আছো? রূপকথা বলল, ভালো আছি ভাইয়া, আপনি? রূপকথার মুখে ভাইয়া ডাক শুনলে তুর্যের কষ্ট লাগে। প্রথম প্রথম রাগও হতো, কিন্তু ডাকটা এখন স্বাভাবিকভাবেই নেয়। তুর্য বলল, ভালো আছি। শোনো, আমি ভনিতা পছন্দ করি না, যেটা বলার সেটা সোজাসাপটা ভাবেই বলি।
আজ আমি তোমাকে কিছু বলতে চাই রূপকথা। রূপকথা এখনো বুঝতে পারছে না তুর্য তাকে কী বলতে চায়। রূপকথা বলো, অন্যদিন শুনি ভাইয়া, আসলে আমার বাসায় যেতে হবে। সবাই চিন্তা করছে, বাসায় বলে আসিনি, এখানে আসবো। তুর্য বলো, বেশি সময় নেব না, জাস্ট 10 মিনিট। রূপকথা বলো, কালকে শুনে। তুর্য বলল, প্লিজ 10টা মিনিট। রূপকথা মনে মনে বলল, এমনই লেট, তার মধ্যে আবার এই বালটা এসে হাজির। কী যে হবে আজকে আমার আল্লাহ। রূপকথা সব ভাবতে ভাবতে তুর্য উঠে রূপকথার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো। পিছন থেকে টকটকে লাল গোলাপের তোড়াটা রূপকথার দিকে দিকে বাড়িয়ে দিয়ে বলল, প্রিয় সুনিগ্ধা, প্রেম কাকে বলে আমি জানি না, কখনো প্রেম করিনি, তাই না জানাটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হচ্ছে আমি এবার প্রেমে পড়েছি, একজোড়া হরিণীর চোখের মালিকের প্রেমে। এর শেষ কোথায় আমি জানি না, তবু আমি প্রেম নিবেদন করতে চাই। আমার প্রিয় কবি হুমায়ুন আহমেদ বলেছেন, যাকে ভালোবাসো তাকে বলে দাও, আফসোস আক্ষেপ নিয়ে দুনিয়া ছাড়তে নেই। এই উক্তিটি মাথায় রেখে আজ তোমার দুয়ারে প্রেম নিবেদন করতে আসে। আশা করছি তুমি আমায় ফিরিয়ে দেবে না। বলো, একটু ভালোবাসা দেবে তো রূপকথা? তুর্যের পুরো কথাটা শুনে রূপকথার মাথা ঘুরছে। অনেক কষ্টে উঠে তুর্যের সামনে দাঁড়ালো। এসব কি হচ্ছে তার সঙ্গে? এমনটা তো সে স্বপ্নেও ভাবতে পারে না। তার থেকে বড় কথা, সে বিবাহিত। আর এসব শুনলে উৎসই বা কী রিয়াকশন দেবে? নিশ্চয় তাকে জীবন্ত কবর দিয়ে দেবে। রেস্টুরেন্টের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে রেস্টুরেন্টের দরজায় একজন রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তুর্য পুরো কথাটা সে শুনছে। রূপকথা উঠে তুর্যর সামনে গিয়ে দাঁড়ানোও সে দেখছে। এখন তার কি করা উচিত? এখান থেকে নীরবে চলে যাওয়া, নাকি হাততালি দিয়ে দুজনকে কংগ্রাচুলেশন জানানো উচিত? এসব ভাবতে ভাবতে মানুষটা এক পা দুপা করে পিছিয়ে গেল। আর দেখার ধৈর্য না বা ইচ্ছে কোনোটাই নেই তার। রূপকথা চুপ করে থাকতে দেখে তুর্য বলল, কি হলো বলো, একটু ভালোবাসা দেবে তো? রূপকথা গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বারবার উৎসর মুখটা চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে তুর্য তাকে প্রপোজ করেনি, অপমান করেছে। সেই অপমান থেকে রূপকথার চোখে পানি, ভীষণ কান্না আসছে তার। এর মধ্যে ওয়াহি আর ইতুর দুজনই সে রূপকথার দুপাশে দাঁড়ালো। ওয়াহি বলো, কিছু বল রূপকথা, ভাইয়া অপেক্ষা করছে তো। ওয়াহির গলা শুনে মুহূর্তে রূপকথার মাথায় রাগ চড়ে গেল। পিছনে ফিরে সজোরে ওয়াহির গালে একটা চর বসিয়ে দিল। চোখের পানি মুছিয়ে তোকে জিজ্ঞেস করলো, তুই এসব জানতিস? রূপকথা এভাবে ওয়াহিকে থাপ্পড় মারায় সবাই অবাক হলো। ওয়াহিও গালে হাত দিয়ে রূপকথার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আদরের বোনকে থাপ্পড় খেতে দেখে তোরজোর হাত থেকে গোলাপের তোড়াটা নিচে পড়ে গেল। রূপকথাকে বলো, কি করলে এটা? ওয়াহিকে মারলে কেন? রূপকথা ইতুর থেকে চোখ সরিয়ে তুর্যকে বলো, একদম চুপ, আপনার সঙ্গে পরে কথা বলছি আমি। এরপর আবার ইতুকে জিজ্ঞেস করলো, ছোট্ট একটা প্রশ্ন করছি, বল, তুই এসব জানতিস কি না? ইতু বলো, একটু আগে ওহাই বলছে, তখন জেনেছি। রূপকথা এবার তুর্য দিকে তাকিয়ে বলো, হোয়াটসঅ্যাপে সে অপরিচিত ব্যক্তিটি আপনিই ছিলেন? তুর্য বলল, হ্যাঁ আমিই ছিলাম। রূপকথার টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে তুর্যের মুখে ছুঁড়ে মারল। চিৎকার দিয়ে বলো, আপনাকে আমি বলিনি আমি বিবাহিতা। তুর্য বলল, বলেছিলে, কিন্তু এটা তো মিথ্যে। রূপকথা বলো, কিভাবে বুঝলেন মিথ্যে বলছি? কতটুকু চিনেন আমায়? কদিনের পরিচয়ে নেড়েচেড়ে গোলাপ নিয়ে প্রপোজ করতে চলে এসেছেন। তুর্য বলল, সেই প্রথম দিন থেকে তোমায় ভালো লাগে, এই ভালো লাগাটা কি আমার অপরাধ ছিল? রূপকথা বলো, একজন বিবাহিত মেয়েকে ভালোবাসাটা অবশ্যই অপরাধ। তুর্য বলল, কিন্তু তুমি তো বিবাহিত নও। রূপকথা বলো, আর কিভাবে বলে বিশ্বাস করবেন আমি বিবাহিত? তুর্য কিছু বলছে না। রূপকথা পাশের চেয়ারে বসে কান্না করতে করতে বলল, কেন এইভাবে অপমান করলেন আমায়? তুর্য বলল, কাউকে প্রেম নিবেদন করাটা অপরাধ, এ কথা আগে জানলে কখনোই করতাম না। রূপকথার কান্নার গতি বেড়ে গেছে দেখে ইতু এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। বলল, কান্না করিস না, বাসায় চল। রূপকথা ওহার দিকে তাকিয়ে বলো, তোর তো উচিত ছিল ব্যাপারটা আগে জানানো। কেন দুই ভাই বোন মিলে আমাকে এভাবে অপমান করলি? ওয়াহি গালে হাত দিয়ে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। কি বলবে সে? বলার মতো কিছু তো নেই আর। ইতু তুর্যকে বলল, ভাইয়া, ওয়াহিকে নিয়ে বাসায় যান। তুর্য রূপকথাকে বলল, তুমি কাজটা ঠিক করনি, আমাকে অপমান করছো, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বোনের গায়ে হাত তুলে তুমি মস্ত বড় অন্যায় করলে।
ওয়াহিদ টেবিল থেকে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বলল, ভাইয়া বাসায় চলো প্লিজ। তুর্য আর দাঁড়ালো না, বোনের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ইতু রূপকথাকে বলল, ওঠ, বাসায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। রূপকথা এখনও কান্না করছে। তার এত কষ্ট কেন লাগছে? কেন তার বুকটা ছিঁড়ে যাচ্ছে? কেন তার বারবার উৎসর কথাই মনে পড়েছে? কেন বারবার উৎসর চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে? ইতু নিজের আর রূপকথার ব্যাগ দুটো দুই কাঁধে নিল। এরপর রূপকথার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। তুর্যের আনা টকটকে লাল গোলাপের তোড়াটা এখন রেস্টুরেন্টের মেঝেতেই পড়ে আছে। রেস্টুরেন্টের মানুষগুলো এতক্ষণ ধরে নির্বাক দর্শক হয়ে সবটা দেখছিল। তুর্য, ওয়াহি, ইতু রূপকথা চলে যেতেই এখন আবার সবাই মিলে খাওয়ার মনোযোগ দিল। ইতু রূপকথাকে একটা রিক্সা তুলে দিল, বলল, বাসায় গিয়ে মেসেজ দিস। রূপকথা কোনো উত্তর দিল না। রিক্সাওয়ালা রিক্সার টান দিল। রূপকথার চোখের আড়াল হতেই ইতু একটা রিক্সা নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রূপকথা রিক্সায় থাকতে চোখ মুখ মুছে নিল। তারপরে চেহারা থেকে কান্নার ভাবটা যায়নি। ঠিক হলো রিক্সা থেকে নেমে এক দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেবে। তারপর কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে মাথা ব্যথা করছে। কথা মতো রূপকথা রিক্সা থেকে নেমে এক দৌড়ে রুমে চলে গেল। ভাগ্য ভালো যে আজকে বাসার দরজাটা খোলা ছিল। রূপকথা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। কাঁধের ব্যাগটা স্টাডি টেবিলে রেখে বিছানার উপর উপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে আবারও কান্না করতে লাগলো। এত কান্না কেন আসছে তার? ওয়াহিকে মেরেছে তাই? রূপকথা। দরজার বাইরে আয়েশা বেগমের গলা শুনে রূপকথা উঠে বসলো। বলল, আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমাবো, আপনারা লাঞ্চ করে নিন, আমি উঠে করব। কথাটা আয়েশা বেগম খুব সহজেই বিশ্বাস করলো। অবিশ্বাস করার কোনো কারণ নেই, বাইরে থেকে এসেছে, মাথা ব্যথা হওয়াটাই স্বাভাবিক। তাই আর বিরক্ত না করে চলে গেল। রূপকথা উঠে শাওয়ার নিয়ে আবার বিছানায় গিয়ে কম্পিউটার জড়িয়ে শুয়ে পড়ল। ওয়াশরুমে ঝর্ণার নিচে অনেকক্ষণ বসে থাকার ফলে এবার সত্যি সত্যি মাথা ব্যথা করছে তার। রূপকথা মাথা থেকে সব চিন্তা ছেড়ে ফেলে ঘুমানোর চেষ্টা করলো এবং সে সফল হলো। কিছুক্ষণের মধ্যে সে ঘুমের দেশে পাড়ি জমালো। অফিসে নিজের কেবিনের পাশের রেস্টরুমটা পুরো তছনছ করে ফেল রুস্য। পুরো রুম লণ্ডভণ্ড করেও মানুষটা রাগ কমাতে পারেনছে না। রাগ যেন তিরতিরি করে আরও বেড়েই চলছে। বারবার মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছে, রূপকথা তার সঙ্গে চেট করলো, এতদিন স্ত্রীর চরিত্রে নিখুঁত অভিনয় করলো, এসবের উত্তর উৎস মেলাতে পারছে না। লম্বা করে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। পকেট থেকে ফোন বের করে সাদিকে কল দিল। কল রিসিভ হতেই বলল, আমার রেস্টরুমে আসো তো। উৎস ফোন কাটার কিছুক্ষণ মধ্যে সাদির রুমের দরজা নক করলো। উৎস বলল, কাম। সাদিক রুমে এসে পুরো রুমটা একবার চোখ বুলিয়ে নিল। সাজানো গোছানো রুমটা বেহাল অবস্থা। বিছানার চাদর বালিশ সব নিচে পড়ে আছে। পাশের টি টেবিলের উপর থাকা কাঁচের জগ গ্লাসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে টাইসে ছড়িয়ে আছে। সাদিক সবটা দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। উৎস বলো, রুমটা ক্লিন করিয়ে যা যা নষ্ট হয়েছে সব আবার এনে ঠিক করে রাখো। সাদিক ওকে স্যার বলে রুম থেকে বেরিয়ে গেল। রুমের অবস্থা দেখে সাদিক একটু অবাক হয়নি, কারণ এই রুমে ঢোকার আগে সে বুঝেছিল কিছু একটা ইমার্জেন্সি হয়েছে। ইমার্জেন্সি ছাড়া উৎস তাকে এমনি এমনি রেস্টরুমে ডাকেনি। রুম লণ্ডভণ্ডর ঘটনা নতুন কিছু না। বরাবরই উৎস যত রাগ অভিমান আছে সব এই রেস্টরুমের উপর দিয়ে যায়। বেচারা রেস্টরুমটার জন্য মাঝে মাঝে সাদিকের দুঃখ হয়। সন্ধ্যা 6টায় রূপকথার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। খিদে চোটে পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। রূপকথার নিচে গিয়ে দেখে আয়েশা বেগম লিভিং রুমে বসে আছে, আর কেউ নেই। রূপকথা গিয়ে তার পাশেই বসলো। জিজ্ঞেস করলো, মা এখানে একা একা কী করছেন? আয়েশা বলল, কিছু না, এমনি বসে আছি। তোমার মাথা ব্যথা কমেছে মা? রূপকথা বলল, হ্যাঁ কমেছে। আয়েশা বেগম বলল, খিদে লেগেছে? রূপকথা বলল, লাগেনি আবার, খিদে চোটে ঘুম পর্যন্ত ভেঙে গেছে। আয়েশা বেগম বলল, যাও যাও কিছু খেয়ে নাও। রূপকথা জিজ্ঞেস করলো, নানু আর বাবা কোথায়? আয়েশা বেগম বলল, একজন মসজিদে আর একজন রুমে। রূপকথা বলল, আচ্ছা সবাই আসুক, একসঙ্গে নাস্তা করব। আয়েশা বেগম বলল, তোমার না পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে? রূপকথা বলল, তা তো করছেই। আয়েশা বেগম বলল,
তো আবার যা ওঠো, অপেক্ষা করা লাগবে না। রূপকথা কিচেনে গেল, তাকে দেখে একজন সার্ভেন্ট জিজ্ঞেস করলো, নাস্তা দিব ম্যাম?